দুর্ভাগ্যজনক যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের বিভিন্ন মন্তব্য বিভিন্ন মানুষ সম্পর্কে চিরকাল করেন। একজন মানুষকে নিয়ে, আমি এখানে নারী পুরুষ বাদ দিচ্ছি, একজন মানুষকে নিয়ে গায়ের রং নিয়ে এই ধরনের কথা বলা, আসলে কল্যাণবাবু প্রমাণ করলেন যে উনি অসভ্য। কল্যাণবাবু হয়তো এটাতেই মজা পান। দীপশিতা অবিবাহিত, আমায় ভোট দাও, আমি জানি না এটার সঙ্গে ভোটের কি সম্পর্ক। আমরা দেখতে পেয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপশিতা ধরকে নিয়ে নানা মন্তব্য করেছেন। তিনি বলেছেন দীপশিতা ধরকে নাকি অন্ধকারে দেখাই যায় না। এরম গায়ের রং নিয়ে রাজনীতির ক্ষেত্রে এরূপ একটি মন্তব্যকে আপনি কি চোখে দেখছেন? দেখুন, অশিক্ষার চোখে দেখছি, অসভ্যতামের চোখে দেখছি। দুর্ভাগ্যজনক যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের বিভিন্ন মন্তব্য বিভিন্ন মানুষ সম্পর্কে চিরকাল করেন। আমরা কিছুদিন আগেই দেখেছি যে ইভেন মহিলা সাংবাদিককে অত্যন্ত কুরুচিকর ব্যবহার করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। পয়সার জোরে, ক্ষমতার জোরে আমার মনে হয় যে তিনি কোথাও একটা অন্ধ হয়ে রয়েছেন। মানুষ তাঁকে নিয়ে কি ভাবছে সেইটা একবার তোয়াক্কা করছেন না। সম্মানীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে তিনি নানান অঙ্গভঙ্গি করে ভেঙিয়েও ছিলেন। তা পশ্চিমবঙ্গের মানুষ দেখে লজ্জিত হয়েছিল যে এইভাবে আচরণ করা যায়। রাজনৈতিক ক্ষেত্রে দীপশিতা ধর আমার বিরোধী রাজনৈতিক দলের, কল্যাণবাবুরও বিরোধী রাজনৈতিক দলের, কিন্তু একজন মানুষকে নিয়ে, আমি এখানে নারী পুরুষ বাদ দিচ্ছি, একজন মানুষকে নিয়ে গায়ের রং নিয়ে এই ধরনের কথা বলা, আসলে কল্যাণবাবু প্রমাণ করলেন যে উনি অসভ্য। এবার একজন মানুষ যদি বারবার, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নোংরা মন্তব্য করেছিলেন, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, নানান বিচারপতি যারা সংবিধানকে বাঁচাতে, আইনকে বাঁচাতে চোর ধরবার জন্য বিচার করছেন, আর যেহেতু চোরেরাই তৃণমূলের সম্পদ, এই কল্যাণবাবুদের সম্পদ চোর, তাই কিন্তু তিনি রেগে গিয়ে বিচারপতিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে দিয়েছিলেন এবং বারবার কল্যাণবাবু নিজের অশিক্ষার পরিচয় দিচ্ছেন। এখন দেখুন, একজন বয়স্ক মানুষ, তিনি যেমন এই ধরনের প্রশ্ন করে একজন আইনজীবী হিসাবে, আইনজীবীদের যে সামাজিক যে সম্মান মানুষের কাছে, নিজের সম্মান নষ্ট করার সঙ্গে সঙ্গে আইনজীবীদের সম্মানটাও নষ্ট করছেন এবং একজন সাংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বা চেয়ারে বসে তিনি অন্যান্য সাংসদদের সম্মানটাও নষ্ট করছেন, যে কত ফালতু হয় এরা দেখো। আমার মনে হয় যে তার জবাব মানুষকে ভোটে দেওয়া উচিত। কে জিতবে কে হারবে পরের কথা, কিন্তু এই ধরনের কথা এর আগে বিভিন্ন রকমভাবে তিনি অঙ্গভঙ্গি করে অনেক কিছু করেছেন। আমি এর আগেও বলেছি, কল্যাণবাবু হয়তো এটাতেই মজা পান, অন্যকে অপমান করে, অন্যকে অসভ্য কথা বলে উনি বোধহয় মজা পান। অন্যের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আলোচনা করেন, মজা পান। এটাই হয়তো তৃণমূল দলের শিক্ষা। কারণ যেখানেই দেখবেন যে চোর তৃণমূলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য কোনো দল বা কোনো ব্যক্তি যাচ্ছে, সেইখান থেকে তৃণমূল কালো পতাকা দেখাচ্ছে, স্লোগান গো ব্যাক, ঢুকতে দেব না, এইসব করছে। অর্থাৎ এরা যারাই চোরেদের বিরুদ্ধে, তাদেরকে বলছে গো ব্যাক, তাদেরকে বলছে হুমকি ধমকি, এই সমস্ত। এই দুর্ভাগ্যজনক। বাকিটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে নিজের ভাবমূর্তি যদি এইরকম করতে চান, এই বয়সে এসে নিজেকে হাসির খোরাক, অশ্রদ্ধার পাত্র যদি নিজেকে বানাতে চান, তার জন্য তিনি যা পরিশ্রম করছেন, আসুন আমাকে অসম্মান করুন, আসুন আমাকে অশ্রদ্ধা করুন, দেখুন আমি কত ফালতু কথা বলতে পারি, দেখুন আমি কত নোংরা কথা বলতে পারি, দেখুন আমি কত অসামাজিক হতে পারি একজন লয়ার হয়েও, একজন সাংসদ হয়েও। তো আমাদের কার কি করার থাকতে পারে? অসম্মান যদি উনি গ্রহণ করতে চান, এটা ওনার ইচ্ছা। কজন পেরেছেন সমাজে নিজেকে অসম্মানিত করবার জন্য কল্যাণবাবুর মতো এই পরিশ্রম করতে? এই তৃণমূলের স্টাইল এটা।
नेक्स्टन इंजिन ऑयल एक नए सफर की ओर बेटर पावर बेटर माइलेज और हाई टेम्पारेचारे इंजिन के स्मूथ रखते व्यवहार করুন শুধুমাত্র নেক্সটন ইঞ্জিন অয়েল। ডিস্ট্রিবিউটরশিপ নিতে যোগাযোগ করুন 9732255555 এই নম্বরে। শুধু গায়ের রং নয়, তিনি দীপশিতার মানে অবিবাহিত থাকা নিয়েও বলেছেন যে দীপশিতা অবিবাহিত, আমাকে ভোট দাও। মানে এটা কি কি ধরনের কথা, অযৌক্তিক কথা বলে আপনি মনে করেন? দেখুন, আমার মনে হয় গরম পড়েছে, কল্যাণবাবুর বয়স হয়েছে। দীপশিতা অবিবাহিত, আমায় ভোট দাও, আমি জানি না এটার সঙ্গে ভোটের কি সম্পর্ক। ঠিক আছে, এ নানান ধরনের আর কি মানে অদ্ভুত অদ্ভুত উক্তি। মানুষ জানে এটার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, সামাজিক সেবার সম্পর্ক নেই। এটা মানে জেনারেলি আর কি মানে এই ধরনের কথা, যাদের অসংলগ্ন কথা, যাদের মস্তিষ্ক বিভ্রাট হয়, তারা ছাড়া আর কেউ বলতে পারে না। অসভ্যতামি এটা। রাজনীতির ক্ষেত্রে বারংবার এরম ব্যক্তিগত আক্রমণকে আপনি একজন রাজনীতিবিদ হিসাবে কিভাবে দেখেন? দেখুন, ব্যক্তিগত আক্রমণ অনেক সময় চলেও আসে। কোনো ব্যক্তি যখন তিনি নানান ধরনের উক্তি করেন, তখন তো তিনি ব্যক্তিগতভাবেই করছেন। রাজনীতি কেন, যে কোনো প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আক্রমণ হয় না এমনটা নয়, কিন্তু যেহেতু সেখানে মিডিয়ার ক্যামেরা উপস্থিত থাকে না বা নজরদারি থাকে না, তাই এই বিভিন্ন ব্যক্তির এই ধরনের উক্তি ধরা পড়ে না। এমনটা নয় যে রাজনৈতিক ক্ষেত্রেই লোকে এই ধরনের কথা বলে ফেলছে। অনেক সময় মাথা গরম হয়ে অনেকে বলেই ফেলে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের বারংবার এই কথা বলাগুলোকে বলা তাদের দল অনুমোদন করে। আমি একদম বলছি না যে কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি কোনো ধরনের কথা মুখ ফসকে বলে ফেলেননি, তারা দুঃখ প্রকাশও করেন, কিন্তু তৃণমূল দুঃখ প্রকাশ করে না। নিজেদের চোর বলে নিজেরা গর্বিত বলে। টেলিভিশন চ্যানেলে চোরেদের বাঁচাবার জন্য যারা জেলে চলে গেছে তাদের হয়ে সাফাই দেওয়ার জন্য মুখপাত্ররা বসে চেঁচিয়ে টিভি স্ক্রিন ফাটিয়ে দেয় চোরেদের পক্ষে কথা বলে। তো এটা ওই দলের নিয়ম, অন্যরা বলে লজ্জা পায়। দেখুন, আজকের দিনে এমন একটা গোলমেলে অবস্থা, সব জীবিকার ক্ষেত্রেই বলছি। মানুষই তো রাজনীতিতে আসে সংসার থেকে, বাড়ি থেকে। আমাদের বাড়িতেই মানুষ জন্মায়, তারা ভালো হয় মন্দ হয় মোটামুটি হয়, তারাই অফিসে আদালতে রাজনীতিতে যায়। রাজনীতিতে তো কোনো রাজনৈতিক দলের নার্সিংহোম নেই, সেখানে বাচ্চা তৈরি হচ্ছে। কিন্তু সেখানে গিয়ে নানান দলের নানান ধরনের অনুশাসন থাকে। তাই বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে যে খারাপ বা ভালো লোকটা বিভিন্ন চাকরিতে গেল, ব্যবসায় গেল, পড়াশোনায় গেল, রাজনীতিতে গেল, যাওয়ার পর সে তার ব্যবহারটাই করে। অফিসে গিয়ে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার চালাতে চালাতেও সে গালমন্দ করতে পারে তার বসকে, কারণ সে ওই ভাবনা নিয়েই বেড়ে উঠেছে। তেমন সে যদি রাজনীতিতে যায়, তাহলে রাজনীতিতেও বলতে পারে। যেহেতু রাজনীতিতে বিশেষ করে ইলেকশনের সামনে বা এগিয়ে এলে অনেক মিডিয়ার ক্যামেরা চলে যায়, তাই তাদের কথাগুলো ধরা পড়ে। এমনটা নয় যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই এই ধরনের কথা বলছেন, তবে তৃণমূল এই ধরনের কথা বলাকে খুব পছন্দ করে তাদের দলের হয়ে গিয়ে। যেমন যারা চোরেরা ধরা পড়ে, তৃণমূল নেত্রী বা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন অনুব্রত যে কয়লা, বালি, গরু এইসব পাচার করে নাম জড়িয়ে মেয়েকে নিয়ে জেলে রয়েছে, যেমন তিনি তাকে বীর বলেন। কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকারের পাঠানো গরিব হিন্দু মুসলমান সবার জন্য যে ফ্রিতে রেশন, সেইটা চুরি করে ভুয়ো রেশন কার্ড 1.5 কোটি, ভুয়ো জব কার্ড প্রায় 1.5 কোটি। এই যে চুরি হচ্ছে, যারা চুরি করছে তৃণমূল, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছেলে বলেন। এই বালু চালচোরকে বলেছিল ভালো ছেলে। তো এটা দেখে তো তৃণমূলের বাকি ছোট বড় মেজ নেতারা অনুপ্রাণিত হয়, যারা জেলে যায়নি, যে জেলে গেলেও তিনি বীর থাকেন, কারণ তিনি পাবলিক মানি চুরি করেছেন বা মানুষকে অসম্মান করছেন। এটা তৃণমূল দলের নিয়ম। অন্য কোনো রাজনৈতিক দলে যদি কেউ মুখ ফসকে বলে ফেলে, তাহলেও সে দুঃখ প্রকাশ করে। আবার বলছি যে শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে, অন্যান্য জীবিকার ক্ষেত্রেও অনেক মানুষ তার প্রতিপক্ষকে নিয়ে কথা বলতে বলতে মাথা গরমে দু একটা লুজটক করে ফেলে।
আমরা সবাই করে ফেলি, কিন্তু খারাপ লাগে কোথায়? কিন্তু তৃণমূলের খারাপ লাগে না, কারণ তাদের দলনেত্রী, দলের মালিক মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীকে শালা এবং কোমরে দড়ি পরিয়ে ঘোরাবো, কান ধরে উঠবোস করাবো, এই ধরনের কথা বলেছেন। তারপর এই ইদানিং কয়েক মাসের মধ্যেই স্টেজে উঠে বয়াকা দিয়ে বাংলায় 2 অক্ষরের 2টো খিস্তি আছে, যেটা ক্লাবের ছেলেরাও বলে না, তৃণমূল নেত্রী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ওই বয়াকা দিয়ে এই 2টো খিস্তি বারবার বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই খিস্তি। দুর্ভাগ্যজনক। তো যে দলের নেত্রী এই কথাটা বলছেন, তিনি শালা বলে ক্ষমা চেয়েছেন, বাকিগুলো বলে আর ক্ষমা চাননি। অর্থাৎ তিনি বলতে চান ওনার হাওয়াই চটির সেফটি পিন ছিঁড়ে গেছে। মানুষ যেভাবে, হিন্দু মুসলমান সবাই যেভাবে তৃণমূলের চুরিকে যে ভয় দেখিয়ে থামিয়ে রেখে দিয়েছিল, পুলিশকে দিয়ে মিথ্যে কেস দিয়ে থামিয়ে রেখে দিয়েছিল, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা সরে আসছেন। বহু মানুষ বহু সংখ্যায় ভারতীয় জনতা পার্টির পাশে জড়ো হচ্ছে, সেটাকে দেখে তাদের মাথা ঠিক থাকছে না, ফলতেই খিস্তি গালাগাল করে ফেলছে। এবং অন্যায় করেছি, বেশ করেছি, তাই কারণ অন্যায় ঢাকবার আর তাদের কোনো উপায় নেই বা প্রমাণ নেই, তাই উল্টো দিকের লোকটার উদ্দেশ্যে গালাগাল করো, খিস্তি করো, সেটা আদালত হোক, বিচার হোক, অসম্মান করো, গালাগাল করো, যে কোনো বিচারককে। এই নিয়ে শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়,